মেজারমেন্ট ওয়ানের চতুর্থ অধ্যায়, যেটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কাঠামো, এটা নিয়ে আলোচনা করব, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে এর আগে তিনটা অধ্যায় নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি। আজকে চতুর্থ অধ্যায়। এটার বাংলা চ্যাপ্টারের বাংলার নাম হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের কাঠামো। মেজারিং ইনস্ট্রুমেন্টের কাঠামো কাঠামো হ্যাঁ, তো এটাকে যদি ইংলিশে বলি, আমি সবুজ কালার দিয়ে সম্ভবত দেখা কম যায়, যাই হোক, কনস্ট্রাকশনাল ফিচার অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। কনস্ট্রাকশনাল ফিচার অফ মেজারিং ইনস্ট্রুমেন্টস। মেজারমেন্ট ওয়ান মোটেও কঠিন সাবজেক্ট না, মোটামুটি সহজ সাবজেক্ট। হ্যাঁ, একটু পড়লেই আশা করি ভালো রেজাল্ট করতে পারবে এই সব সাবজেক্টগুলোতে। তো এখানে হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের কাঠামো বলতে কি বুঝাইছে, একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট এর মানে তৈরিতে কি কি হার্ডওয়্যার দরকার হয়, হ্যাঁ, কি কি হার্ডওয়্যারকে বিবেচনা করতে হয়, কি কি দিক বিবেচনা করতে হয়, সেগুলো নিয়েই এই অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে। তো একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের অনেকগুলো অংশ থাকে। হ্যাঁ, মেজারিং ইনস্ট্রুমেন্ট এর অংশসমূহ, অনেক অংশ থাকে, এই সবগুলোই আমাদের খুব সেন্সিটিভলি এক একটা স্থাপন করতে হয়, বা এগুলো তৈরিতে খুব সেন্সিটিভিটি আমাকে বজায় রাখতে হয়। কারণ কি জিনিস তৈরি করা হচ্ছে, পরিমাপক যন্ত্র তৈরি করা হচ্ছে। পরিমাপক যন্ত্রই যদি ভুল হয় তাহলে সে কখনো সঠিক পরিমাপ দিতে পারবে না। ভুলভাবে তৈরি করা হলে সঠিক পরিমাপ কখনো দিতে পারবে না। প্রথম যেটা আসে সেটাকে বলা হয় সাপোর্টিং সিস্টেম। সাপোর্টিং সিস্টেম, সাপোর্টিং সিস্টেমটা কি, অর্থাৎ এই মেজারিং ইনস্ট্রুমেন্টকে সঠিক পাঠ দিতে, মেজারিং ইনস্ট্রুমেন্টকে সঠিক পাঠ দিতে যে দুইটা বিষয় বিবেচনা করা হয়, সেই দুইটা বিষয় বা সিস্টেমকে বলা হয় সাপোর্টিং সিস্টেম। প্রথম বিষয় হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন সিস্টেম মানে এটারই অংশ। সাপোর্টিং সিস্টেমের প্রথম অংশকে বলা হয় ক্যালিব্রেশন সিস্টেম, দ্বিতীয় অংশকে বলা হয় ডাটা প্রসেসিং সিস্টেম। ডাটা প্রসেসিং সিস্টেম। হ্যাঁ, তো ক্যালিব্রেশন সিস্টেমটা আসলে কি, ক্যালিব্রেট করা, এর দ্বারা কি বোঝানো হয়, যে পুঙ্খানুপুঙ্খভাবে বা কাটায় কাটায় মিলানো। ক্যালিব্রেশন মানে কি, কাটায় কাটায় মিলানো। তো এই ক্যালিব্রেশন সিস্টেমে মূলত একটি আদর্শ ওজন দ্বারা তুলনা করে যন্ত্রকে সঠিক অবস্থানে আনা হয়। হ্যাঁ, অর্থাৎ সে একটা রেফারেন্স ওয়েট ইউজ করে, রেফারেন্ট ওয়েট ইউজ করে নিজেকে, এটা যদি অটোমেটিক মেশিন হয় তাহলে একটা রেফারেন্স ওয়েট ইউজ করে নিজেকে সঠিক জায়গায় কাটায় কাটায় মিলায় বা ক্যালিব্রেট করে। ঠিক আছে, ক্যালিব্রেট করানো হয়। তো যদি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট হয় তাহলে তো এটাকে ম্যানুয়ালি ক্যালিব্রেশন করানো হয় শুরুর দিকে, বা অ্যানালগ হোক বা ডিজিটাল হোক। হ্যাঁ, সবগুলা যন্ত্রকেই যখন বানানো হয় তো ক্যালিব্রেশনটা আসলে ম্যানুয়ালি করে দেখা হয়, বা কম্পিউটারাইজ। এখন তো সবগুলোই মূলত অটোমেটেড সিস্টেম তৈরি হয়ে গেছে, তো কম্পিউটারাইজ করেও
মূলত ক্যালিব্রেশন করানো হয়, তবে ম্যানুয়ালি সেখানে একজন অবজারভার থাকেই যে আসলে ঠিকভাবে করছে কিনা, কারণ যন্ত্রর কিন্তু ভুল হইতে পারে। তো এরপর হচ্ছে ডাটা প্রসেসিং সিস্টেম। তো মূলত ডাটা প্রসেসিং সিস্টেমটা কি, এই তোমার হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টটা যে আউটপুট দেয়, অর্থাৎ যে রেজাল্টটা দেয়, আউটপুট মূলত প্রসেস করে গ্রাহকের চাহিদা অনুযায়ী, গ্রাহকের চাহিদা উপযোগী করে উপস্থাপন করে। হ্যাঁ, এটাকে বলা হয় ডাটা প্রসেসিং সিস্টেম। অর্থাৎ মূলত মেজারিং ইনস্ট্রুমেন্ট যেই ডাটাটাকে পরিমাপ করতেছে, মেজার করতেছে, সেটার আউটপুটকে প্রসেস করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় সেটাকে ডাটা প্রসেসিং সিস্টেম বলা হয়। তো এগুলো হচ্ছে তোমার একটা মেজারিং ইনস্ট্রুমেন্টকে বাজারে ছাড়ার আগেই তোমার কারখানায় এগুলোকে টেস্ট করা হয় এবং যাচাই বাছাই করে দেখা হয় যে ক্যালিব্রেশন সিস্টেম ঠিক আছে কিনা, ডাটা প্রসেসিং সিস্টেম ঠিক আছে কিনা। এগুলো ঠিক না থাকলে কিন্তু একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট সুন্দরভাবে কাজ করবে না। এরপর হচ্ছে মুভিং সিস্টেম সাপোর্ট। হ্যাঁ, মুভিং সিস্টেম সাপোর্ট। তো আমাদের যেসব মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, আমরা জানি এই মেজারিং ইনস্ট্রুমেন্টে বেশিরভাগ থাকে কাটা। হ্যাঁ, এই কাটাটা হচ্ছে মুভ করে লেফট টু রাইট বা রাইট টু লেফট। হ্যাঁ, এরা হচ্ছে মুভ করে। তো এই মুভিং সিস্টেমকে ধরে রাখার জন্য যেই সাপোর্ট বা কি বলে সহযোগী ক্লাম হতে পারে, এটা সুতা হতে পারে, যেই সিস্টেম ব্যবহার করা হয়, অর্থাৎ পয়েন্টার বা কাটাকে ধরে রাখার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় সেই সিস্টেমটাকে বলা হয় মুভিং সাপোর্ট সিস্টেম। তো এটাও হচ্ছে দুই রকমের হতে পারে। একটা হচ্ছে পিভটের সাহায্যে। হ্যাঁ, পিভটটা আসলে কি আমি বলছি। আরেকটা হচ্ছে সুতার সাহায্যে। পিভটটা হলো এই যে তোমার হচ্ছে তিনটা এভাবে ঝুলানো আর কি, তিনটা কি বলে ওই তোমার হচ্ছে যেরকম হচ্ছে পাইলিং করার মেশিন দেখো নাই তোমরা, যে তিনটা বড় বড় পিলার তিন দিকে করে ওখান থেকে একটা দড়ি ঝুলানো হয়, ওটা দিয়ে হচ্ছে ওয়েটটাকে টানা হয় আবার ছাড়া হয়। এটাকেই মূলত বলা হয় পিভট। অর্থাৎ এই কি বলে মুভিং সিস্টেমটা কিন্তু এমন একটা অবস্থানে তাকে থাকতে হবে যে সে কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে না, সে আটকে থাকবে কিন্তু কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে না, ফিক্স থাকবে না। এজন্য মূলত স্বাধীনভাবে ঝুলতে সে হচ্ছে পিভট ব্যবহার করতে পারে অথবা ডিরেক্টলি সুতার সাহায্যে ঝুলে থাকতে পারে। হ্যাঁ, তো সুতার সাহায্যে ঝুলে থাকার ফলে এটাতে কিছু ত্রুটি দেখা দিতে পারে। কীরকম ত্রুটি? যদি ঝাঁকুনি হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি দুলতে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে পিভটটা আরও স্টেবল। হ্যাঁ, মোর স্টেবল। সুতার সাহায্যে মুভিং ইনস্ট্রুমেন্টকে ঝুলানোর থেকে এই পিভট সিস্টেমের মাধ্যমে মুভিং ইনস্ট্রুমেন্টকে ঝুলানো আরও বেশি স্ট্যাবিলিটি দেয় আর কি। তো এই হচ্ছে আমরা কি বলে একটা মেজারিং ইনস্ট্রুমেন্টকে সঠিক পাঠ দেওয়ার জন্য এই দুইটা সাপোর্ট সিস্টেম ইউজ করি। এরপর হচ্ছে মুভিং সিস্টেম কে ধরে রাখার জন্য এই দুইটা পদ্ধতি আমরা ইউজ করি। এরপর আসো ব্যালেন্সিং। এখন বর্তমানে সবগুলাই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। তো এই ব্যালেন্সিং মূলত এখন বর্তমানে যেসব একবারে হাই কোয়ালিটি মেজারিং ইনস্ট্রুমেন্ট সেগুলোতে মূলত জাইরোস্কোপ টাইপ কিছু ব্যবহার করা হয়। তোমরা জাইরোস্কোপ নাম শুনছো। এটা হচ্ছে যেরকম কোনো কিছু দোলাদুলি করলেও সেটাকে স্টেবল রাখে, অর্থাৎ ওর মধ্যে ঘূর্ণায়মান একটা মোটর অলওয়েজ ঘুরতে থাকে এবং পুরো সিস্টেমটাকে স্টেবল রাখে। এর ফলে কি হয়, মুভিং সিস্টেমটা
ব্যালেন্সে থাকে, আশেপাশে যদি কোনো ঝাঁকুনি কম্পন হয় সেটা সত্ত্বেও মুভিং সিস্টেমটা কি থাকে, ব্যালেন্স অবস্থায় থাকে। তো এটা হচ্ছে হার্ডওয়্যারের মাধ্যমে হয়তো বা জাইরোস্কোপ সিস্টেম দিয়ে করা হয়, জাইরোস্কোপ, হ্যাঁ, এবং সফটওয়্যারের মাধ্যমেও এটাকে তোমার হচ্ছে ডিজিটালি ব্যালেন্স করা হয় বিভিন্ন মোটর ঘুরিয়ে। এই যে তোমার হচ্ছে যেরকম গিম্বল আছে, গিম্বলের মোটরগুলো কি জাইরোস্কোপ ছাড়াও এরা হচ্ছে নির্দিষ্ট একটা ব্যালেন্স তৈরি করে, ক্যামেরাকে একবারে ঠিকঠাক পজিশনে রাখে। তুমি যদি হাঁটো ক্যামেরা নিয়ে নড়াচড়া করো তবুও ক্যামেরাকে স্টেবল অবস্থায় রাখে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত এখানে 3 অ্যাক্সেস মোটর থাকে, এই মোটরগুলোকে নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে ঘুরায়া এগুলোকে স্টেবল রাখা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে করা যাইতে পারে। এই হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টকে ব্যালেন্স রাখার এই হচ্ছে পদ্ধতি, এরকম হতে পারে। তো এরপর আছে পার্মানেন্ট ম্যাগনেট। মেজারিং ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করার জন্য যেই জিনিসটা দরকার, হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট আসলে কোনো কিছুই পার্মানেন্ট নয়, পুরো পৃথিবীতে সব কিছু শেষ নিঃশেষ আছে। তো ম্যাগনেট যেগুলো আমরা পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে জানি, এগুলা একটা দীর্ঘ সময় পর তাদের ম্যাগনেটাইজেশন ইফেক্ট হারায় ফেলে, অর্থাৎ চুম্বকত্ব নিঃশেষ হয়ে যায়, দিন যাইতে যাইতে, সময় যাইতে যাইতে চুম্বকত্ব তার শেষ হয়ে যায়। তো মূলত এই জন্যই মেজারিং ইনস্ট্রুমেন্টের তো চুম্বকত্ব শেষ হলে কি হবে, তার মেজারিং করার ক্ষমতাও কমে যাবে, ডিফ্লেক্টিং টর্কই তৈরি হবে না। এই জন্য মূলত পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার ক্ষেত্রে মেজারিং ইনস্ট্রুমেন্টে যে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয় সেই ম্যাগনেটগুলো আসলে একটু স্পেশাল ক্যাটাগরির হয়, অর্থাৎ মূলত এগুলো তৈরি হয় তোমার ট্যাংস্টেন, অল্প পরিমাণ ট্যাংস্টেন থাকে, তারপর হচ্ছে কোবাল্ট থাকে, অ্যান্ড ক্রোমিয়াম থাকে। এর মিশ্রণে মূলত পার্মানেন্ট ম্যাগনেটটা তৈরি করা হয়। তো অল্প পরিমাণ ট্যাংস্টেন, কোবাল্ট আর ক্রোমিয়ামের মিশ্রণে যে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়, এটার স্থায়িত্বকাল অন্যান্য ম্যাটেরিয়াল মিশিয়ে যে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয় তার থেকে ভালো। হ্যাঁ, এই জন্য মূলত এটার স্থায়িত্বকালও বেশি এবং অ্যাকুরেসি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। হ্যাঁ, 20-30 বছর ব্যবহার করার পরে একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের তোমার দরকার হবে না, তুমি চাইলে নতুন মেজারিং ইনস্ট্রুমেন্ট কিনে নিতে পারো। এই জন্য মূলত এই উপাদানগুলো ব্যবহার করা হয়। আরও অন্যান্য উপাদান ব্যবহার করেও মূলত তোমার কি বলে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়, তবে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এর অ্যাকুরেসি অনেক বেশি ভালো। হ্যাঁ, এরপরে আরও কিছু আছে, ভেরিয়েবল আছে যেগুলো বিবেচনায় আনতে হয় একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট তৈরি করতে। পার্মানেন্ট ম্যাগনেট গেল, এরপর আছে হচ্ছে তোমার পয়েন্টার অ্যান্ড স্কেল। এই জিনিসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, পয়েন্টার অ্যান্ড স্কেল। তো পয়েন্টার এখানে স্কেলের থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে পয়েন্টার, কারণ পয়েন্টারের মাধ্যমেই আমরা সঠিক মানটা জানতে পারি। হ্যাঁ, তো মেজারিং ইনস্ট্রুমেন্টে অনেক সময় হচ্ছে এরকম ভি শেপের পয়েন্টার ইউজ করা হয়। হ্যাঁ, যার ফলে কি এটা মাঝখানে ফাঁকা থাকে এবং পয়েন্টারের ওজনটা কমতে থাকে। পয়েন্টারের ওজন যত কম হবে এর ঘর্ষণজনিত বাধা, তারপর হচ্ছে ম্যাগনেটাইজিং বল কম লাগবে, ঘর্ষণও কম হবে। তো এই এখনকার বর্তমানে যেসব পয়েন্টার ইউজ করা হয় সেগুলা মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করার ফলে কি হয়, অ্যালুমিনিয়াম তুলনামূলক হালকা। হ্যাঁ, তুলনামূলক হালকা হওয়ার ফলে কি এগুলো ওজনেও কম হয়, এর ফলে এখান থেকে আমরা সহজেই ডিফ্লেক্ট দিতে পারি বা ডিফ্লেকশন টর্ক তৈরি করতে পারি। ডিফ্লেকশন টর্ক মানে কি, বিক্ষেপ দেওয়ার ক্ষমতা, যেই ক্ষমতার কারণে একটা কাঁটা নড়াচড়া করে সেটাকেই বলা হয় ডিফ্লেকশন টর্ক। ওকে, এরপর আসো হচ্ছে হ্যাঁ, স্কেলের ক্ষেত্রে অনেক সময় তোমার একবারে অ্যাকুরেট স্কেল যাতে একবারে অ্যাকুরেট থাকে, এই জন্য অনেক সময় স্কেলে যে দাগ কাটা অংশ থাকে
সেই দাগ কাটা অংশে অনেক সময় কাচের ব্যবহার করা হয়, এই জায়গায় কাচের বা গ্লাসের ব্যবহার করা হয় যাতে ওই দাগ কাটা অংশগুলো স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, ওখান থেকে আলো যাতে রিফ্লেক্ট করে, এই জন্য স্কেলও অনেক অ্যাকুরেটলি তৈরি করতে হয়। মেজারিং ইনস্ট্রুমেন্টে সব কিছুই মূলত অ্যাকুরেসি মেনটেন করে বানাতে হয়। ওকে, এরপর আসা হচ্ছে তোমার লাস্ট দুইটা বিষয় আছে, একটা হচ্ছে জিরো অ্যাডজাস্টার। জিরো অ্যাডজাস্টার হ্যাঁ, জিরো অ্যাডজাস্টার তোমরা আমি জানি না তোমরা প্র্যাকটিক্যাল করছো কিনা। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা যদি মাল্টিমিটার ইউজ করে থাকো, অ্যানালগ মাল্টিমিটার, হ্যাঁ, অ্যানালগ মাল্টিমিটারের চাকা এরকম থাকে, হ্যাঁ, এরকম থাকে। তো এখানে হচ্ছে তোমার এরকম টাইপ থাকে আর কি অ্যানালগ মাল্টিমিটার। তো অ্যানালগ মাল্টিমিটারকে কিন্তু জিরো অ্যাডজাস্টার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়, এরকম একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে অর্থাৎ অ্যানালগ ইনস্ট্রুমেন্টের পয়েন্টারটা তোমার হচ্ছে বিক্ষেপ দিলে, মানে একটা কারেন্ট মেজার করছো, হ্যাঁ, বা হচ্ছে তুমি ভোল্টেজ মেজার করছো, তখন হয়তো বা পয়েন্টারটার অ্যাকুরেসি কমে যায়। তো এই অ্যানালগ মাল্টিমিটারের পয়েন্টারটাকে জিরোতে এনে ঠিক করে রাখতে হয়। তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যদি করায়া থাকে কোনো টিচার মাল্টিমিটার নিয়ে, তাহলে তোমাদের দেখানোর কথা যে কিভাবে জিরো অ্যাডজাস্ট করা হয়, অর্থাৎ এর জিরোতে কাটাটা একবারে অ্যাকুরেট জিরোতে আসে কি না, হ্যাঁ, সেটাকে অ্যাডজাস্ট করা হয়। তো অ্যাকুরেট জিরোতে আনার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় জিরো অ্যাডজাস্টার, অর্থাৎ কাটাটা ঠিকঠাক বিক্ষেপ দিচ্ছে কিনা, এই জন্য মাল্টিমিটারকে আগে নিউট্রাল পজিশনে নিয়ে আসা হয়। ওকে, এরপরে আছে হচ্ছে তোমার কভার। হ্যাঁ, কভার মূলত এই মাল্টিমিটারের ভিতরে বিভিন্ন মেকানিজম থাকে, হ্যাঁ, কয়েল থাকে, পার্মানেন্ট ম্যাগনেট থাকে, কাটা থাকে, এগুলো খুবই হালকা আর ছোট ছোট সূক্ষ্ম জিনিস। হ্যাঁ, তো এগুলোকে ধুলাবালি থেকে অথবা আঘাত থেকে, পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য মূলত কভার ব্যবহার করা হয়। কভার নিয়ে আরও ডিটেইল বলার কিছু নাই। এটাকে মূলত হচ্ছে তৈরির জন্য অবশ্যই হার্ড প্লাস্টিক বা অনেক সময় মেটাল ইউজ করা হয়। হ্যাঁ, এই হচ্ছে তোমার হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট তৈরিতে যেসব উপাদান এবং বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রাখতে হয় তার একটা সামারি এখানে বলা আছে। এখন এই অধ্যায়ে আসলে তেমন কিছু নাই পড়ানোর, তবু আমি জাস্ট সামারাইজ করতেছি তোমাদের। এরপরে 4.4-এ আছে হচ্ছে টর্ক ওয়েট রেশিও। টর্ক ওয়েট রেশিও। টর্ক ওয়েট রেশিওটা কি? এটা হচ্ছে তোমার ডিফ্লেক্টিং টর্ক আর হচ্ছে ফ্রিকশনাল টর্কের অনুপাত। ডিফ্লেক্টিং টর্ক আর ফ্রিকশনাল টর্কের অনুপাতই হচ্ছে টর্ক ওয়েট রেশিও। তো টর্ক ওয়েট রেশিওর মান, হ্যাঁ, এর মান হয় হচ্ছে 0.1, মানে হচ্ছে 1/10। 1/10 হচ্ছে এর আদর্শ মান। হ্যাঁ, অর্থাৎ তোমার ডিফ্লেক্টিং টর্ক এর মান যখন 1 হবে, তখন ফ্রিকশনাল টর্কের মান 10 হবে। এটা হচ্ছে আদর্শ মান। এর বেশি, এর কম, এর যদি কম হয়, 0.1-এর কম হইলে কিন্তু সেটা আদর্শ পয়েন্টার বা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে বিবেচিত হবে না। তো ডিফ্লেক্টিং টর্কটা কি আমি কিছুক্ষণ আগেই বলছি, একটা কাটা যে নড়াচড়া করে, যেই বলের কারণে যে নড়াচড়া করতেছে সেই বলটাকেই বলা হয় ডিফ্লেক্টিং ফোর্স। আর যেই বলের কারণে নড়াচড়া করতেছে সেই বলের কারণে যে টর্কটা উৎপন্ন হয় সেই টর্কটাকে বলা হয় তোমার ডিফ্লেক্টিং টর্ক। বলের সাথে টর্কের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এফ টর্ক টাউ ইকুয়ালস টু হচ্ছে এফ আর, অর্থাৎ কোনো বলকে ওই দৈর্ঘ্য বা ব্যাসার্ধ দিয়ে গুণ করলে মূলত টর্ক পাওয়া যায়। অর্থাৎ
আমি যেই বলটা প্রয়োগ করতেছি এবং বল প্রয়োগের ফলে কতখানি সরণ হয়েছে সেই সরণ দ্বারা যদি ওই বলকে গুণ করি তাহলেই মূলত টর্ক পাওয়া যায়। ঠিক আছে, তো টর্ক আর বল প্রায় একই জিনিসই, শুধু দৈর্ঘ্য গুণ করতে হয় আর কি। আচ্ছা, তো ডিফ্লেক্টিং টর্ক কি? একটা পয়েন্টার যে বিক্ষেপ দিচ্ছে সেই বিক্ষেপ দেওয়ার জন্য যে টর্ক উৎপন্ন হয় সেটাকেই ডিফ্লেক্টিং টর্ক বলা হয়। আর এই ডিফ্লেক্টিং টর্ক হচ্ছে তোমার অ্যামিটারের ক্ষেত্রে কারেন্টের জন্য উৎপন্ন হয়, তোমার কি বলে ভোল্ট মিটারের ক্ষেত্রে ভোল্টেজের জন্য ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হয়। আর ফ্রিকশনাল টর্ক কি? ফ্রিকশনাল টর্ক হচ্ছে তোমার কয়েলের ওজন, পয়েন্টারের ওজন, হ্যাঁ, এর ওজন যদিও খুবই কম, এর ওজন যদিও খুবই কম, কিন্তু একবারে কম হইলেও সেটা আমাকে ধরতে হবে, কারণ ভাইয়া এটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে তুমি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পরিমাপ করবা, এই জন্য এগুলো কনসিডারেশনে আনতে হবে। তো ফ্রিকশনাল টর্ক অর্থাৎ এগুলার ওজনের জন্য পয়েন্টার, কয়েল টয়েল, এগুলো ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট আছে, এগুলোর ওজনের জন্য যে ঘর্ষণের ফলে রিভার্স টর্ক উৎপন্ন হয়, অর্থাৎ ডিফ্লেকশন দিতে যেই টর্ক বাধা প্রদান করে সেটাকে বলা হয় ফ্রিকশনাল টর্ক। তো এই দুইটার অনুপাতকে বলা হয় টর্ক ওয়েট রেশিও। তো এই ফ্রিকশনাল টর্ককে আবার বলা যায় মুভিং সিস্টেমের ওজন বা ওয়েট অফ মুভিং সিস্টেম। এটাকে তুমি ফ্রিকশনাল টর্ক না লিখে ওয়েট অফ মুভিং সিস্টেমও লিখতে পারো, এই জন্য এটার নাম আসলে টর্ক ওয়েট রেশিও। ঠিক আছে, এই টর্ক আর নিচে থাকে ওয়েটটার কারণেই ফ্রিকশনাল টর্ক আসলে উৎপন্ন হয়, ওজন না থাকলে ফ্রিকশন তৈরি হইতো না। ওকে, এটাকে বলা হয় টর্ক ওয়েট রেশিও। এখন আসো অ্যামিটার আর ভোল্টমিটারের বেসিক নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। অ্যামিটারের সংযোগ কিভাবে করা হয়, মূলত একটা সার্কিটে, হ্যাঁ, একটা সার্কিটে তোমার অ্যামিটারকে কিভাবে সংযোগ করা হয়, এটা ধরো অ্যামিটার, একটা সার্কিটে অ্যামিটারকে অলওয়েজ কিভাবে সংযোগ করা হয়, অ্যামিটারকে একটা সার্কিটের সাথে অলওয়েজ সিরিজে সংযোগ করা হয়। অলওয়েজ কিসে সংযোগ করা হয়? সিরিজে সংযোগ করা হয়, এবং এর প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়। সেই রেজিস্ট্যান্সটার মান খুবই কম হয়, সেই রেজিস্ট্যান্সটার মান খুবই কম হয়। কেন কম হয় সেটাও আমি বলছি, তবে এই অ্যামিটারের ভিতর তো কয়েল আছে, ডিফ্লেক্টর আছে, হ্যাঁ, পিএমএমসি আছে, মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, পিএমএমসি বা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এখানে হচ্ছে অ্যামিটারের ভিতরে কয়েল আছে, তোমার কি বলে ভোল্ট মিটারের ভিতরেও কয়েল থাকে, হ্যাঁ। আর এই অ্যামিটারের কয়েলের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য দরকার হয় বা স্পেশাল বৈশিষ্ট্য থাকতে হয়। সে বৈশিষ্ট্য কি? প্যাচ কম এবং তার মোটা তার ইউজ করা হয়। প্যাচ কম হইলে এখানে ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হবে কম, হ্যাঁ। প্যাচ কম হইলে এটা আসলে কয়েলের মতো না, তারের মতোই আচরণ করবে, যদিও সেটা কয়েল, হ্যাঁ। এই কয়েলের ভিতর যদি প্যাচ সংখ্যা কম থাকে তাহলে সেটা তারের মতোই আচরণ করবে, এর ফলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে না। ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হইলে কিন্তু কারেন্টের অপচয় হয়। সেই কারেন্টের অপচয় যাতে একটা সার্কিটে অ্যামিটার লাগানোর ফলে কারেন্টের অপচয় না হয়, এজন্য এখানে কি করতে হবে, এখানে তোমার যে কয়েলটা ইউজ করা হয় সেই কয়েলের পাঁচ হয়ে গেছে, হ্যাঁ, প্যাচ সংখ্যা কম হইতে হবে এবং তারটা মোটা হইতে হবে। তার মোটা হইলে কি হবে? তার মোটা হইলে ইভেনচুয়ালি তোমার হচ্ছে প্যাচ কমাইতে গেলে তারের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ মোটা করতে হয় বা তারের ব্যাস মোটা করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ হয় না, ব্যাস, হ্যাঁ, তারের পরিধি মোটা করতে হয়। এই জন্য মূলত এটা একটা কারণ যে প্যাচ কমাইতে গেলে তার মোটা করতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে তার মোটা করলে রেজিস্ট্যান্সও কমে যায়, হ্যাঁ। এর ফলে কি হয়, এই দিক দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন সহজেই প্রবাহিত হবে, অর্থাৎ অ্যামিটার সংযোগের ফলে সার্কিটে তোমার হচ্ছে তেমন ইফেক্ট পড়বে না। এবং এর এই বৈশিষ্ট্য তো এই অ্যামিটারের কয়েলে রাখাই হয়, হ্যাঁ। দ্বিতীয় আবার আরেকটা ব্যাকআপ প্ল্যানও রাখা হয়, কি এখানে এর প্যারালালে একটা লো রেজিস্ট্যান্স লাগানো হয়, হ্যাঁ। এই প্যারালালে লো রেজিস্ট্যান্স লাগানোর ফলে কি হয়, ম্যাক্সিমাম কারেন্টই এই দিক দিয়ে এসে লোডে যায়, হ্যাঁ। খুব অল্প পরিমাণ কারেন্ট অ্যামিটার দিয়ে যায়, এর ফলে কি সার্কিটে তেমন কোনো ইফেক্ট পড়ে না। ডিরেক্ট তো একটা
ব্যাকআপ পথ বা বাইপাস পথ তৈরি হয়ে গেল। এই জন্য অ্যামিটার তুমি কারেন্ট সার্কিটে কারেন্ট বেড়ে গেলেও কিন্তু অ্যামিটার পুড়ে যায় না, কারণ তোমার হচ্ছে এই রেজিস্ট্যান্স ব্যাকআপ রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট আবার চলতে পারে। এই অ্যামিটারের যে পথটা আছে এই পথ দিয়েও কারেন্ট চলে, কিন্তু সেই কারেন্টের পরিমাণ খুবই সীমিত। হ্যাঁ, খুবই সীমিত। এর ফলে কি তোমার এই সার্কিটে কোনো ইফেক্ট পড়ে না। হ্যাঁ, তো এই লো রেজিস্ট্যান্সটা কেন লাগানো হয়? সার্কিটে একটা বাইপাস পথ তৈরি করার জন্য, এরপর হচ্ছে হাই কারেন্ট থেকে সার্কিটকে বাঁচানোর জন্য, হাই কারেন্ট থেকে অ্যামিটারকে বাঁচানোর জন্য, অর্থাৎ অ্যামিটারে পুড়ে যাওয়া রোধ করতে এভাবে সংযোগ করা হয়। এই হচ্ছে অ্যামিটারের মূলত পরিচালন নীতি। একটা সার্কিটে কিভাবে অ্যামিটার চলে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে আসো ভোল্ট মিটার। ভোল্ট মিটার সেম তোমার হচ্ছে সার্কিটে ভোল্ট মিটার সিরিজের বদলে প্যারালালে সংযোগ করা হয়। ভোল্ট মিটার সার্কিটে প্যারালালে সংযোগ করা হয়। কেন প্যারালালে সংযোগ করা হয় সেটাই আমি এখন বলবো তোমাদের। হ্যাঁ, আর এখানে তোমার প্যারালালে হচ্ছে তোমার লো রেজিস্ট্যান্স লাগানো হয় বাইপাস পথ তৈরি করার জন্য, আর ভোল্ট মিটারের সিরিজে হাই রেজিস্ট্যান্স লাগানো হয়। হাই রেজিস্ট্যান্স মানে ইন্টারনালি থাকে আর কি, ভোল্ট মিটারের সিরিজে হাই রেজিস্ট্যান্স ইন্টারনালি থাকে, এটা হচ্ছে সেটআপই ওই রকম করে করানো হয়। আর হচ্ছে অ্যামিটারের প্যারালালে ইন্টারনালি লো রেজিস্ট্যান্স থাকে। ওকে, তো এখানে হচ্ছে আমি যখন কারেন্ট প্রবাহিত করব, মূলত এখানেও যে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল আছে, এটাতেও আছে মূলত ভোল্টে কি বলে অ্যামিটার ভোল্টমিটার দুইটাই কিন্তু কারেন্টকে পরিমাপ করে। হ্যাঁ, এই অ্যামিটার বলো বা ভোল্টমিটার বলো, দুইটাই কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, দুইটাই কারেন্ট পরিমাপক যন্ত্র, কিন্তু এ সরাসরি কারেন্টকে পরিমাপ করে, আর এ হচ্ছে কারেন্ট পরিমাপ করে ভি ইকুয়ালস টু আই আর নীতিতে ভোল্টেজ বের করে, ভোল্টেজের মান দেয়। ঠিক আছে, ওহমের সূত্র অনুযায়ী সে তো কারেন্ট পরিমাপ করে, কারেন্টের কারণে বিক্ষেপটা দেয়, কিন্তু এর মধ্যে ভি ইকুয়ালস টু আই আর নীতিতে, অর্থাৎ কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করে ভোল্টেজটা প্রকাশ করে ভোল্টমিটার। এই হচ্ছে পার্থক্য। তবে এর ভিতরে কয়েল যে আছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, দুইটাই কারেন্টের কারণেই বিক্ষেপ দেয়। ঠিক আছে, জাস্ট হচ্ছে প্রিন্সিপাল একই, অর্থাৎ একই নীতিতে কাজ করে, কিন্তু জাস্ট গঠন আকৃতি আলাদার কারণে এ হচ্ছে কারেন্ট পরিমাপ করে, এ হচ্ছে ভোল্টেজ পরিমাপ করে। তো এর ভিতরে যে কয়েলটা আছে সেই কয়েলের গঠন আকৃতিও কিছুটা আলাদা। হ্যাঁ, এর যেমন হচ্ছে প্যাচ কম, এর হচ্ছে প্যাচ সংখ্যা অনেক বেশি, প্যাচ সংখ্যা বেশি, এবং চিকন তার ইউজ করা হয়, চিকন তার ব্যবহৃত হয়। কেন প্যাচ সংখ্যা বেশি? প্যাচ সংখ্যা বেশি হওয়ার কারণে যেহেতু আমাকে চিকন তার ইউজ করতে হবে, এই জন্য প্যাচ সংখ্যা বেশি, চিকন তারের রেজিস্ট্যান্স বেশি। এর ফলে আমি চাচ্ছি কি, যে একটা মিটার একটা সার্কিটে লাগাইছি, লাগানোর ফলে যাতে সার্কিটে তেমন কোনো ইফেক্ট না পড়ে। হ্যাঁ, তো যখন অ্যামিটার লাগাইছিলাম তখন এর প্যারালালে একটা লো রেজিস্ট্যান্স দিয়েছিলাম, যার ফলে বাইপাস হয়ে কারেন্ট এদিক দিয়ে গেছে, তোমার হচ্ছে ব্যাকআপ লো রেজিস্ট্যান্স দিয়েই সব কারেন্ট গেছে, অ্যামিটার দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট গেছে, যার ফলে কারেন্ট মেজার করতে পারছি আমি। হ্যাঁ, এর ফলে কি অ্যামিটার পোড়ার হাত থেকেও বেঁচে গেছে। হ্যাঁ, এবং হচ্ছে সার্কিটেও তেমন কোনো ইফেক্ট পড়েনি। এরপর হচ্ছে যখন আমি ভোল্টমিটারকে প্যারালালে সংযোগ করছি, ভোল্টমিটারের সিরিজে কিন্তু একটা হাই রেজিস্ট্যান্স সংযোগ করছি। এর ফলে কি হয়েছে দেখো, কারেন্ট এসে হাই রেজিস্ট্যান্স দিয়ে যাবে না লোড দিয়ে যাবে, এখানে অনেক বেশি পরিমাণের প্রায় ইনফিনিটির কাছাকাছি রেজিস্ট্যান্স যুক্ত করা হয়। তো কারেন্ট এসে এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে, অবভিয়াসলি লোড দিয়ে যাবে। তো ভোল্টমিটার সংযোগ করার ফলে সার্কিটে তেমন কোনো প্রভাব পড়ে না সিরিজে, এটা হচ্ছে প্যারালালে থাকার কারণে। হ্যাঁ, তবে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয় এই দিক দিয়ে, হাই রেজিস্ট্যান্স থাকলেও সেখানে তো কিছু পরিমাণ কন্ডাক্টেন্স আছেই। হ্যাঁ, এর ফলে কি হয়, এই দিক দিয়ে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট দিয়েই মূলত ওহমের সূত্র প্রয়োগ করে ভোল্টেজকে মেজার করা হয়। এবং চিকন তার ইউজ করার ফলে কি,
চিকন তার ইউজ করার ফলে কিন্তু তোমার হচ্ছে কি বলে এখানে এখানে রেজিস্ট্যান্সটা আরও বেশি বৃদ্ধি পায়। এর ফলে কি তোমার হচ্ছে এই সার্কিটে পাওয়ার লসটা কমে যায়, ঠিক আছে। আর হচ্ছে এই হাই রেজিস্ট্যান্স ইউজ করার লক্ষ্য কি, এই ভোল্ট মিটার অর্থাৎ লোডে যে ভোল্টেজ আমরা জানি হচ্ছে প্যারালালে ভোল্টেজ সমান, হ্যাঁ। তো লোডে ধরো হাই ভোল্টেজ আমি দিয়ে ফেলছি একটা সার্কিটে, হ্যাঁ। তো ওই ভোল্ট মিটারে যদি ওই হাই ভোল্টেজটা চলে আসে, প্যারালালে ভোল্টেজ সমান, ওই হাই ভোল্টেজটাই যদি চলে আসে তাহলে তো ভোল্ট মিটার পুড়ে যাবে। তো এই জন্য এখানে একটা হাই রেজিস্ট্যান্স লাগানো হয়, যার ফলে কি অধিকাংশ হাই ভোল্টেজ কিন্তু এখানেই ড্রপ হয়ে যায়। এর ফলে ভোল্ট মিটার প্রোটেক্টেড থাকে। এই অ্যামিটারের প্যারালাল রেজিস্ট্যান্স আর ভোল্ট মিটারের সিরিজ রেজিস্ট্যান্স মূলত অ্যামিটারকে প্রোটেক্ট করতে ব্যবহার করা হয়। আর কয়েলের হচ্ছে প্যাচ কম, তার মোটা অ্যামিটারের ক্ষেত্রে এটা কেন করা হয়, কারণ হচ্ছে এই অ্যামিটার যে এখানে সংযোগ করছি সার্কিটের সিরিজে সংযোগ করছি, যাতে এটা লস কম হয়। আর ভোল্ট মিটারের কয়েলের প্যাচ সংখ্যা বেশি এবং চিকন তার হওয়ার ফলে কি এই ভোল্ট মিটার যে সার্কিটে প্যারালালে সংযোগ করছি, সংযোগ করার ফলে সার্কিটের ইফেক্ট কম পড়ে এবং পাওয়ার লস কম হয়। এই জন্য মূলত এভাবে সংযোগ করা হয়। তো আশা করি তোমাদের বিষয়গুলা মনে থাকবে। হ্যাঁ, আমরা আরেকটু দেখব, সেটা হচ্ছে তোমার অ্যামিটারের পাওয়ার লসকে কিভাবে হিসাব করা হয়। অ্যামিটারের পাওয়ার লসকে হিসাব করা হয় পি ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি আই স্কোয়ার আর এ। পি ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার আর এ। আর হচ্ছে ভোল্ট মিটারের ক্ষেত্রে পি লস ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, তো এগুলোর আরও মজার প্রমাণও আছে, তোমরা হচ্ছে মেজারমেন্ট 2-তে দেখতে পাবা ইনশাল্লাহ। তবে হচ্ছে এই অ্যামিটারের তবুও কিছু পরিমাণ পাওয়ার কিন্তু সে লস করে ফেলে সার্কিট থেকে, যতই বাঁচানোর চেষ্টা করো অল্প কিছু পাওয়ার হলেও সে লস করে। সেই পাওয়ারটা আমরা কিভাবে মেজার করব, এই অ্যামিটার যে পার্ট দিবে সেই পার্টটা হলো কারেন্ট, সেই কারেন্টের উপরে স্কোয়ার করব। এরপর কি করব, এই যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করব, অ্যামিটারের রেজিস্ট্যান্স দিয়ে গুণ করব। এরপর হচ্ছে ভোল্ট মিটারে পাওয়ার লস কিভাবে পরিমাপ করব, ভোল্ট মিটার যে পার্ট দিবে সেটাকে আমরা স্কোয়ার করে দিব, তারপর ভাগ দিব কি দিয়ে, ভাগ দিব হচ্ছে এই তোমার ভোল্ট মিটারের সিরিজের রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিব, তাহলেই ভোল্ট মিটারের পাওয়ার লস আমরা বের করে ফেলতে পারবো। এখন এগুলো মূলত অ্যামিটার ভোল্ট মিটার এসিতে ব্যবহার করা খুবই সহজ। হ্যাঁ, ডিসিতে ব্যবহার করা খুবই সহজ, ডিসিতে খুব সহজেই পার্ট দেয়। তো যখন আমরা অ্যামিটার ভোল্ট মিটার এসিতে ব্যবহার করব, এসিতেও ব্যবহার করা যায়, তবে এসিতে কি হয়, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় না, অলওয়েজ অল্টারনেটিং কারেন্ট মানে আপ অ্যান্ড ডাউন এভাবে চলতেই থাকে। হ্যাঁ, এই জন্য এই দুইটা এক্সট্রা ফিচার অ্যাড করা, মানে দুইটা এক্সট্রা শর্ত দরকার হয়। একটা হচ্ছে অপারেটিং টর্ক টাউ প্রপোর্শনাল টু আই স্কোয়ার হইতে হয়। হ্যাঁ, অর্থাৎ মিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের বর্গের সমানুপাতিক হচ্ছে অ্যাক্টিভ টর্কটা, অর্থাৎ ডিফ্লেকশন টর্কটা। তো টর্ক কার সমানুপাতিক হয়, কারেন্টের বর্গের সমানুপাতিক হতে হবে এসি ভোল্টেজ বা কারেন্ট মেজার করার জন্য। হ্যাঁ, এটা একটা শর্ত। এরপর হচ্ছে অ্যাভারেজ টর্ক টাউ এভিজি প্রপোর্শনাল টু কি হয়, আইআরএমএস। হ্যাঁ, আইআরএমএস কারেন্টের সমানুপাতে। এই দুইটা হচ্ছে শর্ত। আমি কোনো ভোল্টমিটার বা অ্যামিটারের মাধ্যমে এসি কারেন্ট বা ভোল্টেজ মেজার করতে চাইলে এই দুইটা শর্ত মেনটেন করতে হবে। প্রথম শর্ত কি, যে অ্যাক্টিভ টর্কটা হচ্ছে ওই ভোল্টমিটার বা অ্যামিটারের যে কারেন্টটা পাবো সেই কারেন্টের বর্গের সমানুপাতিক হতে হবে। আর ওই পুরা অ্যাভারেজ টর্ক মানে হচ্ছে মিটারের যে টর্কটা হবে তার গড় টর্কের সমানুপাতিক হবে কি, আরএমএস কারেন্টের মান তোমরা জানো, আইআরএমএস, ভিআরএমএস, এগুলো তোমরা পড়ে আসছো আগে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে শর্ত। তো আমি জাস্ট বইয়ে আছে জন্য আলোচনা করছি, এগুলো যে হাহামুড়ি মনে রাখতে হবে বিষয়গুলো এরকম নয়।
ওকে, লাস্ট টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে টাইপস অফ অ্যামিটার অ্যান্ড ভোল্ট মিটার বা ভোল্টেজ মিটার। টাইপস অফ অ্যামিটার ভোল্টেজ মিটার। অ্যামিটার ভোল্ট মিটারের মধ্যে ভোল্ট মিটারের প্রকারভেদ। তো এক নাম্বার টাইপ হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট মানে এদের যে মুভিং আয়রন থাকে সে তার ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে রিপালশন টাইপ। অ্যাট্রাকশন আর একটা হচ্ছে রিপালশন, মানে একটা আকর্ষণ এর উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে রিপালশন মানে বিকর্ষণের উপর ভিত্তি করে। অ্যাট্রাকশন আর রিপালশন মানে দুইটা পদ্ধতিতে মূলত মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে অ্যামিটার ভোল্টমিটারকে ভাগ করা হয়। হ্যাঁ, তো এই অ্যাট্রাকশন রিপালশন দুইটাই হচ্ছে এসি ও ডিসি দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। হ্যাঁ, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের একটা টাইপ হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে রিপালশন টাইপ। এটা এখানে অ্যামিটার ভোল্টমিটার দুটার কথাই কিন্তু বলা হচ্ছে। তো এই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টে অ্যাট্রাকশন রিপালশন দুইটাই এসি ডিসির ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আছে হচ্ছে তোমার মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট মূলত এই তোমার অ্যামিটার ভোল্টমিটার বা মেজারিং ইনস্ট্রুমেন্টগুলা বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা যায়। একটা হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ সেখানে লোহার দণ্ড মুভ করবে। এই লোহার দণ্ড মুভ করার পদ্ধতিকে কাজে লাগিয়ে মূলত লোহার দণ্ড পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে মুভ করলে কি বলে পয়েন্টার এবং স্কেলে পার্ট পাওয়া যাবে। এটাকে বলা হয় মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট পদ্ধতি। আর যদি একটা কয়েল মুভ করে, একটা পেঁচানো তার যদি একটা পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে মুভ করে, সেটাকে বলা হয় মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। ওকে, তো মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের এটাও দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ, এটাই বেশি ইউজ করা হয়, পার্মানেন্ট ম্যাগনেট টাইপ, আর একটা হচ্ছে ডাইনামিক টাইপ। হ্যাঁ, তো পার্মানেন্ট ম্যাগনেট যেটা আছে এটা শুধু ডিসিতে, পার্মানেন্ট ম্যাগনেটটা ইউজ করা হয় শুধু ডিসির জন্য, আর ডাইনামিক টাইপটা ডিসি ও এসি দুইটার জন্যই, দুইটার জন্যই ইউজ করা যায়। বা ডাইনামিক টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কিন্তু এসি ডিসি দুইটার জন্যই হয়, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট শুধু ডিসি কারেন্টের জন্য হইতে পারে, বা ডিসি কারেন্ট মেজার বা ভোল্টেজ মেজার করে এরকম ইনস্ট্রুমেন্টের জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে থার্মাল ইনস্ট্রুমেন্ট। মুভিং কয়েল বুঝলাম, মুভিং আয়রন বুঝলাম, থার্মাল বলতে কি বোঝায়? থার্মাল হচ্ছে তাপের উপর ভিত্তি করে ইনস্ট্রুমেন্ট কিন্তু পার্ট দিতে পারে। হ্যাঁ, তাপের উপর ভিত্তি করে ইনস্ট্রুমেন্ট পার্ট দিতে পারে। হ্যাঁ, যেরকম হচ্ছে হট ওয়্যার টাইপ, মানে হচ্ছে তার গরম কি তা আমরা জানি কি, তার যদি তাপ পায় কি হয়, প্রসারিত হয়, তার থেকে তাপ রিডিউস হয়ে গেলে সংকুচিত হয়, সেটার উপর ভিত্তি করে হট ওয়্যার টাইপ ভাগ করা হয়। আর একটা আছে হচ্ছে তোমার থার্মোকাপল। হ্যাঁ, থার্মোকাপল সম্পর্কে তোমরা হয়তো বা অনেক পড়ছো, এটাও একটা পরিচিত বিষয়। অর্থাৎ তোমার যদি একটা দ্রবণে দুইটা ইলেকট্রোড লাগানো হয়, হ্যাঁ, তাহলে ইলেকট্রোড লাগানোর ফলে এবং ওই দ্রবণটার মধ্যে সোডিয়াম আর ক্লোরাইড যদি তুমি মিশ্রিত করো, তার ফলে একটা সময় গেলে ওই দ্রবণের টেম্পারেচার অনুযায়ী ওই দুইটা ইলেকট্রোডের কি বলে তাপমাত্রার পরিবর্তন হবে। অর্থাৎ ওই দ্রবণের তাপমাত্রা দ্বারা ওই দ্রবণের তাপমাত্রা যেরকম হবে, ঠান্ডা হইলে
ওই দুইটা ইলেকট্রোডে অল্প পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে, আর যদি ওই দ্রবণের তাপমাত্রা অনেক বেশি হয় তাহলে ওই দুইটা ইলেকট্রোডের আড়াআড়িতে ভোল্টেজের পরিমাণটা খুবই সীমিত, অল্প পরিমাণ তোমার হচ্ছে ঠান্ডা হইলে ভোল্টেজ উৎপন্ন হবেই না বলা যায়। আর যদি তোমার ওই দ্রবণে দুইটা ইলেকট্রোড লাগানো হয়েছে, হ্যাঁ, থার্মোকাপল বিষয়টা এরকম, হ্যাঁ, একটা দ্রবণে NaCl এর পানি লাগানো হয়েছে এবং দুইটা ইলেকট্রোড দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এখানে NaCl দ্রবণ আছে, Na+Cl-। তো একটা সময় যাওয়ার পরে কি হবে, একটা সময় যাওয়ার পরে তোমার কি বলে এই জায়গার রেজিস্ট্যান্স, হ্যাঁ, রেজিস্ট্যান্স কম বেশি হবে কিসের উপর ভিত্তি করে, এই দ্রবণের তাপমাত্রার উপর ভিত্তি করে। দ্রবণের তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে, আর দ্রবণের তাপমাত্রা কমলে এই ইলেকট্রোড দুইটা রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে যাবে। এটা হয়তো বা রেজিস্ট্যান্স পদ্ধতিও হতে পারে অথবা ভোল্টেজ পদ্ধতিতে, এর দুইটার আড়াআড়িতে ভোল্টেজ উৎপন্ন হতে পারে, না উৎপন্ন হতে পারে। অর্থাৎ তাপমাত্রা কমলে ভোল্টেজ কম উৎপন্ন হবে, তাপমাত্রা বাড়লে ভোল্টেজ বেশি উৎপন্ন হবে। এটা একটা পদ্ধতি আছে থার্মোকাপলের। আরেকটা পদ্ধতি হচ্ছে রেজিস্ট্যান্স পদ্ধতি, অর্থাৎ তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স বাড়ে, তারপর তাপমাত্রা বাড়ালে রেজিস্ট্যান্স কমে, হ্যাঁ। এই হচ্ছে থার্মোকাপল পদ্ধতির মাধ্যমে আমরা কোনো কিছুকে মেজার করতে পারি, হ্যাঁ। তো এই থার্মাল ইনস্ট্রুমেন্ট এই এগুলোও হচ্ছে এসি ডিসি দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এরপর আছে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট জাস্ট এসির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ ইলেকট্রোস্ট্যাটিক নীতিটা মূলত ডিসি কারেন্ট দিয়ে উৎপন্ন করাই যাবে না। ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট উৎপন্ন করতে হচ্ছে এসি কারেন্টের দরকার হবে, এই জন্য এটা জাস্ট এসির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটাকে বলা হয় ইন্ডাকশন ইনস্ট্রুমেন্ট, এটা এসি ডিসি দুই ক্ষেত্রেই ইউজ করতে পারবো। সরি, আমি একটু ভুল বলছি, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট হচ্ছে জাস্ট ডিসির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ স্ট্যাটিক এনার্জি জাস্ট তোমার ডিসি কারেন্ট দিয়ে তৈরি করতে পারবে। এই যে মাথায় যদি তুমি ঘষাঘষি করো তুমি কোনো লোহার দণ্ড দিয়ে, তাহলে সেটা কাইন্ড অফ কিছু মানে আকর্ষণ তৈরি করবে, এটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি। আর এটাকেই জমা টমা করে কিন্তু ডিসি কারেন্ট তৈরি করা যাবে। তো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট জাস্ট কি করে তোমার ডিসিকেই মেজার করতে পারে। এরপর হচ্ছে ইন্ডাকশন ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমার এসিকে মেজার করতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে আরেকটা আছে রেকটিফাইড ইনস্ট্রুমেন্ট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্টের মতোই, কিন্তু এখানে জাস্ট আরেকটা রেকটিফায়ার ব্যবহার করে, পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু শুধু ডিসিতে কাজ করে, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটের সাথে তোমার একটা রেকটিফায়ার লাগানো হয়, যার ফলে এটা এসি ডিসি দুইটাতেই কাজ করে, হ্যাঁ। তো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসিতে কাজ করে। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এর তোমার হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটটা শুধু ডিসিতে, ডাইনামিকটা এসি ডিসি দুইটাতেই। তারপর থার্মাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে এসি ডিসি দুইটাতেই। এরপর ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট মূলত ডিসিতে তৈরি হয়, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কিন্তু এসিতেও তৈরি করা যায়, হ্যাঁ। এসি ডিসি দুইটাতেই কাজ করে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জাস্ট এসিতেই তৈরি করা যায়, এই জন্য ওটা এসিতেই ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে তোমার রেকটিফাইড ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের সাথে রেকটিফায়ার ব্যবহার করে এসি ডিসি দুইটাই পরিমাপ করা যায়, ঠিক আছে। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এসি ডিসি দুইটাই পরিমাপ করা যায়। তো এই ছিল মূলত চতুর্থ অধ্যায়ের আলোচনা। আমরা নেক্সট ক্লাসে নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব।